এখানে দেখো বলেছে R% চক্রবৃদ্ধি সুদে কোনো মূলধন 8 বছর দ্বিগুণ হলে 4 গুণ হবে কত বছরে? খুব ভালোভাবে লক্ষ্য রাখো। আমরা কি জানি ফর্মুলাটা দেখো, P ইন্টু 1+R/100 এর হোল টু দি পাওয়ার n। এখানে n মানে কত? 8 দ্বিগুণ অর্থাৎ কত আসবে? 2p। খুব ভালোভাবে লক্ষ্য রাখো, এই p আর আমি এই p কেটে দিলাম। তাহলে দেখো 1+R/100 এর হোল টু দি পাওয়ার কত আসছে? 8 ইজ ইকুয়াল টু 2। এখন এটা দ্বিগুণটা কত? 4 গুণ কীভাবে হবে? তুমি এখানে যদি লক্ষ্য রাখো 1+R/100 এর হোল টু দি পাওয়ার 8 ইজ ইকুয়াল টু কত আসবে? 2 স্কোয়ার। এখন দেখো এই দিকে যদি স্কোয়ার করে দিতে হবে, এটা 4 আসবে তো, তাহলে এইখানেও আমাকে কী করতে হবে? স্কোয়ার করতে হবে। দেখো স্কোয়ার করলে কি আসছে? 1+R/100 এর হোল টু দি পাওয়ার কত? 16, আর এটা আসবে কত? 4। তাহলে আমার এখানে 4 গুণ হবে কত বছরে? 4 গুণ হবে 16 বছরে। কত বছরে? 16 বছরে। এটাই অ্যান্সার আসবে। এখানে দেখো বলছে এ এবং বি যথাক্রমে 15,000 টাকা এবং 45,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। 6 মাস পরে বি লভ্যাংশ হিসাবে 3,030 টাকা পেল। এর লভ্যাংশ কত? খুব ভালোভাবে লক্ষ্য রাখবে যে এখানে দেখো যে আই সমান কি? আই সমান হচ্ছে যদি আমি পাই P1 ইন্টু T1। আচ্ছা, এখানে এটা I1 ধরি, কারণ দুটো টার্ম দিয়েছে, দুই বন্ধুর কথা বলেছে। তাহলে I2 ইজ ইকাল টু কি? তো P2 ইন্টু T2। তাহলে দেখো ফর্মুলা একটা আসবে কত? I1/I2 ইজ ইকাল টু কত? P1 ইন্টু T1 বাই P2 ইন্টু T2। খুব ভালোভাবে লক্ষ্য রাখো, যদি আমি এখানে I1টা রাখি তাহলে আমার এখানে কি চলে যাচ্ছে? দেখো P1 ইন্টু T1 ইন্টু I2 ডিভাইডেড বাই কত? P2 ইন্টু T2। দেখো এই P1 এর ভ্যালু কত? অর্থাৎ প্রিন্সিপাল দেখো 15,000। T1 কত? দেখো 6 মাস, 6 মাস বলেছে। I2 কত? I2 হচ্ছে দেখো 3030। P2 কত? 452 আর এখানে T2 হচ্ছে দেখো 6। তাহলে 6 কাটলো, এই তিনটে জিরো, এই তিনটে জিরো কাটলো, 15 3 আর 3 1010। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলেই তোমাদের এখানে অ্যান্সার চলে আসবে, অর্থাৎ তোমাদের এখানে অ্যান্সার কত আসবে? এইটা আসবে। এছাড়া আর একটা ভাবেও করা যায়, সেটা যদি কোশ্চেন দেখে থাকো, এখানে 15,000 এই তিনটে জিরো কেটে দাও, কেটে দিলে কত? এই দুটো রেশিও নিয়ে চলে আসবে। তাহলে এইটা কত আসবে? এইটা আসবে 1, এটা আসবে 3। তোমাকে দেখো বি এর কথা বলেছে, বি এর এটা কত গুণ? বি এর এটা দেখো, এটা দিয়ে ডিভিশন করো, অর্থাৎ এর আর এর ডিফারেন্স কত? 3। তাহলে দেখো যে এখানে 1:3 আছে রেশিওটা, তাহলে এইখান থেকে দেখো 3030কে 3 দিয়ে ডিভিশন করে দাও, দেখো 1010। অর্থাৎ কত? যে 3 ইউনিটের ভ্যালু যদি 3030 হয়, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 1010। এইখান থেকেও দেখেও অ্যান্সার করে দেওয়া যায়। দেখো আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে? বলছে A/3 ইজ ইকাল টু B/4 ইজ ইকাল টু C/7। তো আমি এইটাকে কি ধরে নেবো? দেখো যে A/3 ইজ ইকাল টু কত? B/4 ইজ ইকাল টু C/7কে আমি যদি কে ধরে নিই, তাহলে দেখো এগুলো পৃথক পৃথকভাবে কে হবে? অর্থাৎ A/3 ইজ ইকাল টু কে, B/4 ইজ ইকাল টু কে, C/7 ইজ ইকাল টু কত? কে। তাহলে A ইজ ইকাল টু কত আসবে? 3K, B ইজ ইকাল টু কত? 4K, এবং C ইজ ইকাল টু কত আসবে? 7K। তাহলে এখানে দেখো A প্লাস B প্লাস C বাই C এর ভ্যালু কত আসবে? দেখো A প্লাস B প্লাস C এর ভ্যালু কত আসছে? দেখে নাও, বলছে দেখো 3K প্লাস 4K প্লাস 7K, আর C এর ভ্যালু কত? 7K। তাহলে এখানে দেখো টোটাল কত আসছে? 14K ডিভাইডেড বাই 7K। তাহলে কে কে কেটে গেল, আর 7 2, অর্থাৎ এখানে অ্যান্সার কত আসবে? 2 আসবে। পরের অঙ্কটা বলেছে দেখো এক্স ভেরিয়েশন ওয়াই স্কোয়ার এবং ওয়াই ইজ ইকাল টু 2a। যখন এক্স ইজ ইকাল টু এ হয় তখন দেখাও যে ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 4ax। অর্থাৎ দেখো এখানে এক্স ভেরিয়েশন ওয়াই স্কোয়ার, তাহলে এক্স ইজ ইকাল টু কত? কে ইন্টু ওয়াই স্কোয়ার। অর্থাৎ কে একটি, এখানে লিখবে কে একটি অশূন্য ভেদ্রুবক। শূন্য
ভেদ্রুবক লিখতে হবে এটা। আমার হাত লেখা যথেষ্ট খারাপ। দেখো তো এই এক্স, এখানে কে আছে? এক্স আছে। দেখো তাহলে কে যদি আমি লিখি, কে এর ভ্যালু যদি আমি নিতে চাই, তাহলে কে ইজ ইকাল টু কী আসবে? এক্স বাই ওয়াই স্কোয়ার। তো এক্স মানে কত? এক্স মানে আমার এখানে দিয়েছে এ, আর ওয়াই স্কোয়ার অর্থাৎ 2 এর হোল স্কোয়ার, অর্থাৎ কী আসবে? দেখো এ বাই 4 স্কোয়ার। তাহলে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে 1/4 আসবে, এ দিয়ে কাটলে 1/4। এবার দেখো বলেছে কি এক্স ইজ ইকাল টু কে ইন্টু ওয়াই স্কোয়ার। তাহলে এখানে যদি কে ওয়াই স্কোয়ার থাকে তাহলে দেখো আমাকে বলেছে দেখাও যে হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 4ax। তাহলে এখানে দেখো এক্স ইজ ইকাল টু কে এর ভ্যালু কত? 1/4 ইন্টু ওয়াই স্কোয়ার। তাহলে এক্স ইন্টু এই 4 এর সঙ্গে মাল্টিপ্লাই হয়ে যাবে, অর্থাৎ কী আসবে? দেখো এইখানে 4ax ইজ ইকাল টু কত? ওয়াই স্কোয়ার। এটাই প্রমাণ করতে বলেছে। পরের অঙ্কটা দেখো কী বলেছে, বলছে ও কেন্দ্রে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। এখানে দেখো আমি একটা সার্কেল আঁকার চেষ্টা করছি। সার্কেল হয়েছে। এবার দেখো বলছে এর ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার এবং এ বি একটি জ্যা। আচ্ছা এটা সেন্টার এটা, তো এ বি একটি জ্যা, ঠিক আছে। এর ব্যাসার্ধ যদি আমি নিই, ব্যাসার্ধ নিলাম। এবার এইখান থেকে এর ডিস্টেন্স জানতে চেয়েছে। তো খুব ভালোভাবে লক্ষ্য রাখো, দেখো আমি এটার নাম দিলাম ও, এটার নাম দিলাম হচ্ছে এ বি। আচ্ছা এইটার নাম দিই আমি যদি সি দিই, এটা আমি নাম দিলাম সি। তাহলে খুব ভালোভাবে লক্ষ্য রাখো এ বি যে 8 সেন্টিমিটার আছে না, এ বি যে 8 সেন্টিমিটার আছে, এটা হচ্ছে কি দুটো ভাগে ভাগ হয়ে যাবে, অর্থাৎ ও আর সি বিন্দু মিলে কী করবে, যে ও সি যে লম্ব আছে সেই লম্বটা কী করবে, এ বিকে দুভাগে ভাগ করবে, সমান দুভাগে, অর্থাৎ কী হবে এসি ইজিক্যাল টু বিসি ইজিক্যাল টু কত? 4 হয়ে যাবে। আর দেখো ও বি কত বলেছে? ও বি হচ্ছে কত? 5। আর আমরা জানি কি জানো তো, একটা রেশিও আছে পাইথাগোরিয়ান ট্রিপলেটে, 3 4 5 হচ্ছে রেশিও। তাহলে এখানে দেখো অ্যান্সার ইজিলি 3 আসবে। কী করে আসবে দেখে নাও, বলছে দেখো ও সি ইজ ইকাল টু রুট ওভার ও বি স্কোয়ার মাইনাস কি বিসি স্কোয়ার। এবার দেখো ও বি মানে কত? 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার সমান কত? 5 স্কোয়ার কত? 25 মাইনাস 16, তাহলে কত আসবে? রুট ওভার 9 সমান কি আসছে? 3। দেখো এটাই অ্যান্সার আসবে। তাহলে এ বি জ্যায়ের দূরত্ব নির্ণয় করো ও বিন্দু থেকে, তাহলে এটা কত আসবে? 3 সেন্টিমিটার আসবে। 3 সেন্টিমিটার, এটাই অ্যান্সার আসবে। দেখো এখানে কি বলেছে, দেখো বলছে পি ও কিউ কেন্দ্রবিশিষ্ট দুটি বৃত্ত এ ও বি বিন্দুতে ছেদ করে। খুব ভালোভাবে লক্ষ্য রাখো। তাহলে আমি একটা বৃত্ত আঁকলাম প্রথমে, দেখো এরপরে আবার একটা বৃত্ত আঁকছি, সেটা একটু অন্য কালার নিয়ে নিই। দেখো তাহলে এরা পরস্পর কোন বিন্দুতে ছেদ করেছে? এইখানে দেখো এ বিন্দু আর এখানে বি বিন্দু, তাহলে এর সেন্টার এখানে, এর সেন্টার এখানে। এবার দেখো বলছে পি কিউ এর সমান্তরাল, এ বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল সরলরেখা বৃত্তটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। আচ্ছা পি ও কিউ বিন্দু হিসেবে তাহলে আমি যদি পি কিউটাকে জুড়ে দিই, ঠিক আছে, আর চেষ্টা করলাম এখানে জুড়ে দেওয়ার। এবার বলছে এর সমান্তরাল সরলরেখা, বলছে এ ও বি বিন্দু ছেদ করে এই বিন্দু থেকে পি কিউ এর সমান্তরাল। আচ্ছা এটা কিউ দিলাম, তাহলে সমান্তরাল সরলরেখা যথাক্রমে, অর্থাৎ এইখান থেকে, হ্যাঁ ঠিক আছে, সরলরেখা যথাক্রমে সি ও ডি বিন্দুতে ছেদ করে। সি ও দিলাম। পি কিউ 5 সেন্টিমিটার, যদি পি কিউ 5 সেন্টিমিটার হয় তাহলে সিডি কত? সিডি অলওয়েজ কী হবে? সিডি হবে 2 ইন্টু পি কিউ, তাহলে 2 ইন্টু 5 ইজ ইকাল টু 10 সেমি। অ্যান্সার কমপ্লিট, এটাই আছে। দেখো বলছে কি, বলছে এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, বিসি ব্যাস এবং কোণ এডিসি 130 ডিগ্রি, এসিবি এর মান কত? খুব ভালোভাবে লক্ষ্য রাখো এখানটাতে। প্রথমে আমি একটা সার্কেল আঁকার চেষ্টা করছি, সার্কেলটা যেন সার্কেলের মতোই হয়। হ্যাঁ সার্কেল হয়েছে। এবার দেখো বলছে বিসি ব্যাস, তাহলে বিসি যদি ব্যাস হয়, এটা ব্যাস হলো, ওকে, সেন্টার। দেখো বলছে এইটা যদি বিসি হয় তাহলে আমি এইখানে কি পাবো? এ আর ডি পাবো, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা কীরকম আসবে, যে বৃত্তস্থ চতুর্ভুজটা
এরকম আসবে। দেখো এখানে কি বলছে, দেখো বলছে যে এইটা তাহলে এ দিলাম আর এটা ডি দিলাম। বলছে দেখো অ্যাঙ্গেল এডিসি, এডিসি অর্থাৎ এই অ্যাঙ্গেলটার কথা বলা হয়েছে। এইটার কত বলেছে, এর মান বলেছে আমার 130 ডিগ্রি। তাহলে এর মান যদি 130 ডিগ্রি হলে খুব ভালো হবে। দেখো এই অংশটাকে বাদ দিয়ে দাও। বলছে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, তার মানে এইটা কত ডিগ্রি আসবে, এইটাকে যদি 90 ডিগ্রি ধরো, ঠিক আছে, তার মানে এইটা কত আসবে আর এইটা কত আসবে, একবার জাস্ট ভেবে নাও। ঠিক আছে, তাহলে আমাকে কি জানতে চেয়েছে, এ সি বি এর মান কত জানতে চেয়েছে। ঠিক আছে, এ সি বি মান এইটা কত হবে, এটা আসবে কত 45 ডিগ্রি কি আসবে না, 45 ডিগ্রি এখানে হবে না, 45 ডিগ্রি হবে না। কারণ এই দুটো কোণ দেখো, যে ভুলটা অনেকেই করে, এটা 45 ডিগ্রি করে দেবে, এইটা কখনোই করবে না। এইটা আর এই কোণের যোগফল হচ্ছে সবসময় কত হয়, 180 ডিগ্রি হয়। এই কোণটা আর এই কোণটার যোগফল হচ্ছে 180, তাহলে এটা 130 ডিগ্রি হওয়া মানে কত, এটা আসবে কত, এটা 50 ডিগ্রি। তাহলে এইটা যদি 50 ডিগ্রি হয়, এটা 90 ডিগ্রি হয়, তার মানে এই অ্যাঙ্গেলটা কত আসবে, এই অ্যাঙ্গেলটা আসবে 40 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা অবশ্যই কত আসবে, 40 ডিগ্রি। বুঝতে পেরেছো? এখানে দেখো বলছে 732, এটা ডিগ্রি এবং মিনিটে প্রকাশ করতে বলেছে। দেখো তাহলে 732কে 60 দিয়ে ডিভিশন করে দাও। তো 60 দিয়ে ডিভিশন করলে কত আসবে, দেখো বলছে 61 যা 60, এখানে কত 132, তাহলে 62 যা 120। দেখো তাহলে 12 ডিগ্রি 12 মিনিট, এটাই তো আসছে। ভুল করলাম কোথাও কি না, ঠিক আছে, 12 ডিগ্রি 12 মিনিট। দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে দুটি সদৃশ্য ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 27 সেমি ও 16 সেমি। প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেমি হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত। সদৃশ্য ত্রিভুজ বলতে আমরা যেটা বুঝি, দেখো যে দুটি সদৃশ্য ত্রিভুজ, অর্থাৎ দেখো ধরো এইটা একটা ত্রিভুজ, তো এটা একটা ত্রিভুজ আর একটা ত্রিভুজ আমি এখানে আঁকলাম, যে এদের কি হয়, যে অ্যাঙ্গেলের যে রেশিওগুলো হবে, সে অ্যাঙ্গেলের রেশিওগুলো কি হবে, সমান হবে, সে অ্যাঙ্গেলের রেশিওগুলো সমান হবে, এবং যে এদের যে সাইডের রেশিওগুলো, সেই সাইডের রেশিওগুলো কী হবে, সমান হবে। তার আকারে ছোট বড় হতেই পারে। তাহলে এখানে দেখো বলছে পরিসীমা যথাক্রমে 27 সেমি ও 16 সেমি, তাহলে এখানে কি করতে হবে, দেখো বলছে যে তাহলে ও দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত। তাহলে এখানে কি লিখবে, দেখো যে মনে করি দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু ইজ ইকাল টু এক্স। তাহলে দেখো প্রশ্নানুসারে কি হবে, প্রশ্নানুসারে খুব ভালোভাবে লক্ষ্য রাখবে। দেখো এই যে 9/x ইজ ইকাল টু, আমি 9টা রেখেছি প্রথমে, দেখো যে বড় যে পরিসীমা 27, তাহলে এটা কত 27টা লাগবো ওপরে, আর নিচে রাখবো কত 16। ক্রস মাল্টিপ্লিকেশন করো, তাহলে দেখো 27x হবে, আর এটা হবে কত 9 ইন্টু 16। তাহলে x ইজ ইকাল টু কত আসবে, দেখো 9 ইন্টু 16 ডিভাইডেড বাই 27, তাহলে কত 16/3। দেখো অর্থাৎ কত 5×1/3, এটাই অ্যান্সার আসবে। দেখো প্রথমে বলেছি কি ও কেন্দ্র বৃত্তের একটি বৃত্তবিন্দু পি। আচ্ছা এখানে একটা ও কেন্দ্র বৃত্ত আগে আঁকি, তাহলে আমার এটা কি দাঁড়ালো, একটা ও কেন্দ্র বৃত্ত, যে বৃত্তটার কি একটা বাইরে একটা বহিস্থ বিন্দু পি। আচ্ছা এইটাকে একটু চেষ্টা করছি, এর একটুখানি একটু চেষ্টা করছি আমি যে সঠিকভাবে আঁকার। মোটামুটি একটা আঁকার চেষ্টা করছি। দেখো তাহলে এটা কি পি নাম দিলাম, এটা নাম দিলাম এস, এটার নাম দিলাম টি।
তাহলে এখন বলছে দেখো, আর এইটা হচ্ছে আমার ও কেন্দ্রবৃত্ত। স্পর্শক টানা হলো কিউএস বৃত্তের একটি যা যেটি পিটি এর সমান্তরাল। তাহলে দেখো আমি যদি এইখান থেকে আঁকি, এর নাম দিলাম আমি কি কিউ, তাহলে বৃত্তের সমান্তরাল। বলছে এসপিটি যদি 80 ডিগ্রি হয়, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা এসপিটি মানে কি বলেছে এখানে দেখো, এসপিটি ইজ ইকাল টু 80 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা আমার কত বলেছে, এই অ্যাঙ্গেলটা আমার বলেছে 80 ডিগ্রি। তাহলে দেখো এখন দেখো যে আমি যদি এইখান থেকে এস আর টি যদি অ্যাড করি, তাহলে আমি কি পাবো, যে ট্রায়াঙ্গেল পিএসটি, ট্রায়াঙ্গেল পিএসটি এর পিএস ইজ ইকাল টু পিটি পাবো, অর্থাৎ এইটা ইজ ইকাল টু এটা পাবো। দেখো তাহলে অতএব অ্যাঙ্গেল পিএসটি ইজ ইকাল টু অ্যাঙ্গেল পিটিএস, এই দুটো তো সমান। আর এইটা যদি 80 ডিগ্রি হয়, তাহলে দেখো ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি, অর্থাৎ এই তিনটে মিলে 180 ডিগ্রি হবে। তাহলে এইটা দেখো যদি সমান, তাহলে 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি বাই 2 সমান কত আসবে, 100 ডিগ্রি বাই 2 ইজ ইকাল টু 50 ডিগ্রি। আবার দেখো এই যে কিউএস আর পিটি হচ্ছে প্যারালাল, কিউএস আর পিটি হচ্ছে প্যারালাল। তাহলে দেখো অ্যাঙ্গেল পিএস কিউ ইজ ইকাল টু 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি ইজ ইকাল টু কত আসবে, 100 ডিগ্রি। তাহলে দেখো অ্যাঙ্গেল কি আসছে, যে সুতরাং কিউএসটি, আচ্ছা আমি এখানে হ্যান্ড রাইটিংটা একটু ভালোভাবে করি। তাহলে অ্যাঙ্গেল দেখো, অ্যাঙ্গেল কিউএসটি ইজ ইকাল টু অ্যাঙ্গেল পিএস কিউ, কিউএসটি অর্থাৎ এই অ্যাঙ্গেলটা ইজ ইকাল টু কী আসবে, পিএস কিউ মাইনাস অ্যাঙ্গেল পিএসটি। ওকে, তাহলে দেখো পিএস কিউর ভ্যালু কত বেরোছিল, 100 ডিগ্রি, সেখান থেকে পিএসটির বাদ দিয়ে দাও 50 ডিগ্রি, তাহলে কিউএসটির ভ্যালু কত আসবে, 50 ডিগ্রি। এটাই অ্যান্সার। নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, বলেছে এবিসিডি আয়তাকার চিত্রের অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত যে ওবি ইজ ইকাল টু 6 সেমি, ওডি ইজ ইকাল টু 8 সেমি এবং ও ইজ ইকাল টু 5 সেমি হলে ওসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমি একটা কি করি, যে আয়তক্ষেত্র আঁকার চেষ্টা করছি। দেখো আচ্ছা একটু বড় করে আঁকার চেষ্টা করি। ঠিক আছে, দেখো এই আয়তক্ষেত্রটা হলো। এবার দেখো বলছে এখানে কি বলেছে, অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত, অর্থাৎ আমি যদি ও বিন্দু এমনভাবে অবস্থিত, এইটা নিলাম, মোটামুটি একটা আঁকার চেষ্টা করছি। নাম দিই কি দেখো, এ বি সি ডি, আর এটার নাম দিলাম ও। এখন দেখো এইখান থেকে আমি একটা দাগ টানলাম, যার নাম দিলাম পি এবং কিউ। দেখো এখান থেকে আমি যে ট্রায়াঙ্গেলটা পাচ্ছি, সেই ট্রায়াঙ্গেলটা কি, সেই ট্রায়াঙ্গেলটা দেখো বি ও কিউ, অর্থাৎ এই ট্রায়াঙ্গেলটা, ঠিক আছে, বি ও কিউ, ঠিক আছে, যেখানে বি ও কিউ আমরা কি জানি, এই যে এইটা কি হাইপোটেনাস অর্থাৎ অতিভুজ, তাহলে এখানে আমি কি পাবো, অতিভুজ। দেখো যে ট্রাইঅ্যাঙ্গেল বি ও কিউ এর ওবি স্কোয়ার ইজ ইকাল টু কী পাই, বি কিউ স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার, অর্থাৎ অতিভুজ স্কোয়ার ইজ ইকাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটাকে আমি 1 নাম্বার দিলাম। এরপরে দেখো আবার একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি, সেইটা হচ্ছে কি পিওডি, অর্থাৎ আচ্ছা এখানে আমি অন্য কালিটা ইউজ করছি, দেখো এই এই অংশটা, যে ট্রায়াঙ্গেল পিওডি এর কি পাচ্ছি দেখো, ওডি স্কোয়ার
ইজ ইকাল টু পিডি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার। এইটাকে আমি 2 নম্বর দিলাম। এখন দেখো খুব ভালোভাবে লক্ষ্য রাখো, এখানে দেখো যে এই যে এ বি সি ডি, এই যে এ বি সি ডি যে আয়তক্ষেত্রটা পেয়েছি, সেই আয়তক্ষেত্রের কী বলছে, বলছে দেখো যে একটি আয়তক্ষেত্র পিকিউ সমান্তরাল এবি, অর্থাৎ এই লাইনটা যে পিকিউ কার সমান্তরাল এবি, তাহলে আমি এটা লিখতে পারি যে এপি ইজ ইকাল টু বিকিউ এবং পিডি ইজ ইকাল টু কিউসি। দেখো এবার এই দুটোকে কি করব, যোগ করব, এই দুটোকে যোগ করব, অর্থাৎ দেখো ওবি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার ইজ ইকাল টু বিকিউ স্কোয়ার প্লাস ওকিউ স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার, দুটো যোগ করেছি। এবার দেখো বিকিউ ইজ ইকাল টু কী আছে, এপি, তাহলে আমি বিকিউ এর জায়গায় কি লিখতে পারি, এপি স্কোয়ার প্লাস দেখো ও কিউ রেখে দিলাম, পিডি এর জায়গায় কি লিখতে পারি, কিউসি, দেখো কিউসি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার। এবার দেখো এটা এপি, এবার দেখো এপি স্কোয়ার আর এখানে দেখো ওপি স্কোয়ার আছে, তাহলে এপি স্কোয়ার আমি সাজিয়ে নিই, যদি এপি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার, সরি পিসি না কিউসি স্কোয়ার, দেখো ও কিউ স্কোয়ার প্লাস কিউসি স্কোয়ার। তাহলে দেখো এপি প্লাস ওপি, এপি প্লাস এই যে ওপি, ঠিক আছে, ইজ ইকাল টু কী আসবে, দেখো এইটা বেস অর্থাৎ এটা ভূমি, এইটা হচ্ছে কি লম্ব, আর এইটা তাহলে কি আসবে, অতিভুজ, সমান কি আসছে দেখো ও এ স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার প্লাস কিউ সি স্কোয়ার, ঠিক আছে, সেইখানে দেখো আসছে কি ও সি স্কোয়ার। তাহলে দেখো ওবি স্কোয়ার, ওবি মানে কত, এইটাই আসছে তো, দেখো তাহলে দেখো ওবি স্কোয়ার আমি যদি এটাকে এইখানে করি, দেখো ওবি মানে কত, ওবি মানে হচ্ছে কত 6 স্কোয়ার, ওডি মানে কত 8 স্কোয়ার ইজ ইকাল টু দেখো 5 স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার। দেখো এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, এটা কত আসবে 36 প্লাস 64, আর এইটা যদি এদিকে নিয়ে আসি তাহলে মাইনাস কত 25 ইজ ইকাল টু ওসি স্কোয়ার। তার মানে আমার এইখানে অ্যান্সার আসবে, দেখো যদি ক্যালকুলেশন করি 100 মাইনাস 25 ইজ ইকাল টু 75 ইজ ইকাল টু ওসি স্কোয়ার। তাহলে ওসি ইজ ইকাল টু কী আসবে, দেখো যে 75 মানে হচ্ছে 25 ইন্টু 3, আর 25 মানেই কত 5√3। দেখো প্লাস, আচ্ছা পরবর্তী অঙ্ক আমাদের দেখো কি বলেছে, পরবর্তী অঙ্ক আমাদের বলেছে যে সাইন থিটা প্লাস 30 ডিগ্রি ইজ ইকাল টু কস 15 ডিগ্রি হলে কস 2 থিটা এর মান কত। খুব ভালোভাবে লক্ষ্য রাখো দাও, তাহলে কি সাইন থিটা প্লাস 30 ডিগ্রি ইজ ইকাল টু কত কস 15 ডিগ্রি। তো আমি এই পার্টের অংশটাকে যেরকম আছে সেরকম রেখে দিলাম, সাইন থিটা প্লাস 30 ডিগ্রি। এইদিকে দেখো আমি কসটাকে কি লিখতে পারি, কস 15 ডিগ্রিটাকে কি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি, তবেই তো কস 15 ডিগ্রি আসবে। ঠিক সেমভাবে দেখো সাইন থিটা প্লাস 30 ডিগ্রি কস 90 ডিগ্রি মাইনাস থিটা কী হলো সাইন থিটা, তাহলে কত সাইন 75 ডিগ্রি। এখানে দেখো সাইন সাইন উঠে গেল, থিটা প্লাস 30 ডিগ্রি ইজ ইকাল টু কত 75 ডিগ্রি, তাহলে থিটা ইজ ইকাল টু কত 75 ডিগ্রি
মাইনাস 30 ডিগ্রি ইজ ইকাল টু কত আসছে, সরি 45 ডিগ্রি আসবে, এটা 45 ডিগ্রি। দেখো এবার দেখো 75 থেকে 30 বাদ দিলে 45, ঠিক আছে। তাহলে আমাকে ভ্যালু কি জানতে চেয়েছে, ভ্যালু জানতে চেয়েছে, বলছে কস 2θ, কস 2θ ইজ ইকাল টু কস 2 ইন্টু 45 ডিগ্রি, অর্থাৎ কত, কস 90 ডিগ্রি। আর কস 90 ডিগ্রি মানে কত, কস 90 ডিগ্রি মানে হচ্ছে 0। তাহলে আমাদের অ্যান্সার কত আসবে, 0। বলেছে কি কস 4θ মাইনাস সাইন 4θ ইজ ইকাল টু 2/3 হলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা এর মান নির্ণয় করো। দেখো তাহলে আমি এখানে যেটা লিখছি, অঙ্কটা প্রথমে টুকে নিলাম, কস 4θ মাইনাস সাইন 4θ ইজ ইকাল টু 2/3। আচ্ছা কস 4θকে আমরা লিখতে পারি কস স্কোয়ার থিটা এর হোল স্কোয়ার, মাইনাস সাইন 4θকে লিখতে পারি যে সাইন স্কোয়ার থিটা এর হোল স্কোয়ার ইজ ইকাল টু 2/3। এখন দেখো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি আসবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজ ইকাল টু 2/3। তাহলে দেখো কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে কত, 1 ইন্টু কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকাল টু 2/3। আমাদের এখানে দেখো লক্ষ্য রাখতে হবে কি যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা দিয়েছে, তাহলে লক্ষ্য রাখো যে এটার ভ্যালু মানে কি কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটাই ইজ ইকাল টু কত, 2/3। তাহলে কস স্কোয়ার থিটাকে লিখতে পারি কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর এখানে মাইনাস সাইন স্কোয়ার থিটাটা বসে গেল, ইজ ইকাল টু 2/3। তাহলে দেখো আমার এখানে কি দাঁড়াচ্ছে, 1 মাইনাস কটা সাইন স্কোয়ার, 2 সাইন স্কোয়ার দেখো থিটা, যার ভ্যালু কত 2/3, অর্থাৎ এই অ্যান্সারটা আসছে। দেখো এখানে কি বলেছে, এখানে বলছে একটি আয়তঘনের ধারগুলির সংখ্যা এক্স এবং তলগুলির সংখ্যা ওয়াই, এ এর সর্বনিম্ন মান কত হলে এক্স প্লাস ওয়াই প্লাস এ একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। খুব ভালোভাবে দেখো আমি এখানে একটা ছবি আঁকার চেষ্টা করছি, আয়তঘন অর্থাৎ বর্গক্ষেত্র দিয়েই তৈরি হবে। দেখো চেষ্টা করছি একটু আঁকার। দেখো এর কত, ধারগুলির সংখ্যা কত, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে এক্স ইজ ইকাল টু কত আসবে 12। তলের সংখ্যা কত, ওয়াই ইজ ইকাল টু কত আসবে 6। এখন দেখো এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু কত, 12 প্লাস 6 ইজ ইকাল টু 18। বলছে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস এ একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, এর সর্বনিম্ন মান কত হলে, তাহলে দেখো যে সর্বনিম্ন মান হতে হবে, অর্থাৎ 18 আছে, যে পূর্ণবর্গ এর নিচে ছোট কত 16, কিন্তু যে মানটা হবে সেটা বড়, তাহলে 16 পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা থেকে 25 আছে। তাহলে কি লিখবে, দেখো যে এক্স প্লাস ওয়াই প্লাস এ ইজ ইকাল টু কত 25 হতে হবে, তাই তো। তাহলে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস এ অর্থাৎ এক্স প্লাস ওয়াই কত 12, 12 প্লাস 6 প্লাস এ ইজ ইকাল টু কত 25, 18 প্লাস এ ইজ ইকাল টু কত 25, তাহলে এ ইজ ইকাল টু 25 মাইনাস 18 ইজ ইকাল টু 7। তাহলে এর সর্বনিম্ন মান কত হলে এটি একটি পূর্ণবর্গের সংখ্যা হবে, সেটা হচ্ছে কত 7। এখানে দেখো বলেছে কি, বলছে দুটি
লম্ববৃত্তাকার নীরের চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং উচ্চতার অনুপাত 5:3 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে দেখো, চোঙের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? চোঙের বক্রতলের ক্ষেত্রফল ইজিক্যাল টু 2πr/h। ঠিক আছে, এখানে খেয়াল রাখবে, এখানে কটা বলেছে, এখানে দেখো দুটি, তাহলে একটা হবে কত? 2π, প্রথমটার জন্য কত? r1 আর h1 ইজ টু 2π r2 আর h2। যেখানে দেখো বলছে দৈর্ঘ্যের অনুপাত 2:3, তাহলে r1 আর r2, r1 এর ভ্যালু কত বলেছে? 2, r2 এর ভ্যালু কত বলেছে? 3। এবং দেখো উচ্চতার অনুপাত h1 আর h2, যার কত বলেছে? 5 আর 3। খুব ভালোভাবে লক্ষ্য করে দেখো, এখানে 2π কেটে যাবে, তাহলে পড়ে রইল কে? r1 h1 r2 h2। r1 এর ভ্যালু কত বলেছে? দেখো 2 ইন্টু h1 কত? 5, r2 3, h2 কত? 3, 10:9। অর্থাৎ যার অ্যান্সার আসবে আমাদের কত? আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 10:9। দেখো বলছে প্রথম 2n+1 সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যবর্তী সংখ্যা n+103/3 হলে n এর মান নির্ণয় করো। খুব ভালোভাবে লক্ষ্য রাখো যে আমি এখানে একটা লিখতে হবে, লেখা সেটা হচ্ছে কি, প্রথম 2n+1 সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার হাতে লেখাটা যাচ্ছে তাই হয়ে যাচ্ছে গো, মধ্যবর্তী সংখ্যাটি হলো দেখো কি করব, 2n+1 তো লিখবো, তার সঙ্গে +1 দেবো, নিচে ডিভাইডেড 2 তম পদ। ওকে, তাহলে দেখো খুব ভালোভাবে এটাকে যদি ক্যালকুলেশন করো, তাহলে আমার কি আসছে? 2n+1+1/2 সমান কি আসছে? দেখো 2n+2/2। যদি আমি 2 কমন নিই তাহলে n+1 আসবে আর 2 আসবে। ঠিক আছে, তাহলে এটা কি হলো? n+1। যার ভ্যালু কি বলেছে? যার ভ্যালু বলেছে এইটা। অর্থাৎ দেখো যে প্রশ্নানুসারে, অর্থাৎ আমি অ্যাকর্ডিং টু কোশ্চেনও যদি লিখি, ঠিক আছে, n+1 ইজিক্যাল টু কত? n+103 বাই হচ্ছে কত? 3। তাহলে এখানে দেখো এটা এদিকে গেলে মাল্টিপ্লিকেশন হবে, অর্থাৎ 3n+3 ইজিক্যাল টু n+103। এইখানে দেখো তাহলে কি, 3n, এই nটা এদিকে এলে মাইনাস হবে, আর 103, এই 3টা এদিকে এলে মাইনাস হবে। তাহলে কি আসছে? দেখো 2n ইজিক্যাল টু কত? 100। তাহলে n ইজিক্যাল টু 100 ডিভাইডেড বাই 2, 50। তাহলে n এর মান কত? অতএব n ইজিক্যাল টু 50। এটাই অ্যান্সার। এখানে বলেছে বার্ষিক সরল সুদের হার 5.5% থেকে কমে 4.5% হলো। এক ব্যক্তির প্রাপ্য বার্ষিক সুদ 250 টাকা কম হয়, মূলধন কত? তাহলে দেখো মনে করি p ইজিক্যাল টু কত? x। তাহলে দেখো এখানে যে সুদ আছে না, হার হ্রাস পায়
কত দেখো 5.5 মাইনাস 4.5 ইজিক্যাল টু কত 1%। তাহলে দেখো যে এখানে কি বলেছে মূলধন কত, তাহলে দেখো প্রশ্নানুসারে কি আসবে, প্রশ্নানুসারে ইজিক্যাল টু কি আসবে, যে এক্স আমি ধরেছিলাম, ঠিক আছে, সুদের হার হ্রাস পেয়েছে কত 1 আর টাইম কত 1 ডিভাইডেড বাই 100, যার ফলে কত হয়েছে বার্ষিক সুদ 250 টাকা কমায়, তাহলে এর ভ্যালু কত 250। দেখো তাহলে এটা কত আসবে এক্স আর 250 তার সঙ্গে ইন্টু 100 করলে দেখো কি আসবে 25012, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আসবে। বলছে দেখো কোনো ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত 3:2, লাভের 5% দান করার পর বি এর লাভ 798 টাকা হলে মোট লাভ কত। তাহলে দেখো মনে করি মোট লাভ ইজিক্যাল টু এক্স টাকা, ঠিক আছে। তাহলে দেখো লাভের 5% দান করেছে, দান ইজিক্যাল টু কত এক্স ইন্টু 5/100 সমান কত 5x/100। তাহলে কি আসবে দেখো দান করার পর অর্থ কত থাকবে, তাহলে দেখো এক্স মাইনাস 5x/100, তাই তো। তাহলে কত আসছে দেখো 100x মাইনাস 5x সমান কত 95x/100, এটা 19 আসবে, এটা 20 আসবে 19x/20। এখন দেখো বলছি তাদের মূলধনের অনুপাত 3:2, তাহলে এ ও বি এর মূলধনের আনুপাতিক ভাগার ইজিক্যাল টু কত 3/3 + 2 অর্থাৎ 5, 2/3 + 2 অর্থাৎ 5। তাহলে দেখো এই যে ভ্যালুটা দিয়েছে না, এই যে 2/5, ঠিক আছে, এই ভ্যালুটা কি বলেছে দেখো, তাহলে বি এর লাভ, বি লাভ কোথা থেকে পেয়েছে, এই অংশটা কোথা থেকে, এই অংশ থেকে পেয়েছে। তাহলে বি এর টাকা ইজিক্যাল টু কত 19x/20 ইন্টু 2/5 ইজিক্যাল টু কত, দাঁড়া ইজিক্যাল টু দেখো 38x/100। তাহলে প্রশ্নানুসারে অথবা অ্যাকর্ডিং টু কোশ্চেন তুমি লিখতে পারো, তাহলে 38x/100 যার ভ্যালু আমার কত আছে 798। ওকে, তাহলে দেখো 38x ইজিক্যাল টু কত 798 ইন্টু 100, এখানে দেখো করছি x ইজিক্যাল টু কত 798 ইন্টু 100/38। যদি আমি 19 দিয়ে ক্যালকুলেশন করি দেখো 19 2 কত 38, আর দেখো 4 76 আর 3 42 আর কত 21 অর্থাৎ 2100 এত টাকায়। অর্থাৎ ব্যবসায় মোট লাভ কত হয়েছিল, মোট লাভ হয়েছিল কত 2100 টাকা। দেখো পরবর্তী যে অঙ্ক দিয়েছে বলেছে কি, বলছে যদি আর কস থিটা ইজিক্যাল টু 2√3 এবং আর সাইন থিটা ইজিক্যাল টু 2 হয়, তাহলে হচ্ছে আর ও থিটার মান নির্ণয় করো। তাহলে দেখো এখানে বলছে দেখো যদি লিখি আর সাইন থিটা ইজিক্যাল টু 2 আর
কস থিটা ইজিক্যাল টু কত 2√3। ওকে, তাহলে খুব ভালোভাবে লক্ষ্য রাখো, এখানে দেখো আর সাইন থিটাকে যদি আমি এরমভাবে লিখি বাই আর কস থিটা ইজিক্যাল টু কত 2/2√3। আর কাটলো, এদিকে কত দেখো, তাহলে সাইন থিটা বাই কস থিটা ইজিক্যাল টু ট্যান থিটা, 2 কাটলো, তার মানে কত 1/√3। আর দেখো ট্যান থিটা ইজিক্যাল টু 1/√3 মানে কত ট্যান 30 ডিগ্রি। তাহলে থিটা ইজিক্যাল টু কত, থিটা ইজিক্যাল টু 30 ডিগ্রি। এখন দেখো বলছে আর কস থিটা ইজিক্যাল টু 2√3, ঠিক আছে। তাহলে আর এর ভ্যালু জানতে চেয়েছে, দেখো আর ও থিটা, তাহলে থিটা বেরিয়ে গেছে। তাহলে দেখো আর কস 30 ডিগ্রি ইজিক্যাল টু 2√3। তাহলে দেখো আর ইন্টু কস 30 ডিগ্রির মান কত √3/2 ইজিক্যাল টু কত 2√3। তাহলে আর ইজিক্যাল টু দেখো 2√3 ইন্টু এটা উল্টে যাবে 2/√3, অর্থাৎ √3 যদি কাটে তাহলে হচ্ছে 4। তাহলে আর ইজিক্যাল টু কত আসছে, আর ইজিক্যাল টু আমার এলো কত 4, এবং থিটা ইজিক্যাল টু কত এলো 30 ডিগ্রি।